এবারে পাড়ি দিয়েছিলাম ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার অন্তর্গত বহুচর্চিত 12 জ্যোতির্লিঙ্গের এক বাবা বৈদ্যনাথ ধামের দর্শনের উদ্দেশ্যে, যেখানে ভক্তদের সমাগমে হয়ে ওঠে যেন এক চরম আধ্যাত্মিকতার সাক্ষী, যার দর্শন পাওয়া মাত্র সকলের মনোকামনা পায় এক চরম পরিপূর্ণতা। বারংবার মন শুধু বলে ওঠে যেন আর কিছুই বাকি নেই তার উপরে। তাই তো এসেছি আমি এখন দেওঘরে। সাথে থাকবে শীতকালীন বেশ কিছু মিষ্টি ব্যঞ্জনের খোঁজ এবং বেশ কিছু সাইট সিন সহ এই সিরিজে থাকবে দেওঘরের বেশ কিছু সাড়া জাগানো মন্দিরের দর্শন। তবে এই সকল জিনিসগুলো কিন্তু পরিপূর্ণতা লাভ পায় না যতক্ষণ না আপনারা আমার সাথে দেখছেন। তাই দেখতে থাকবেন এই সিরিজটি। এটি হচ্ছে প্রথম এপিসোড। আজকের যাত্রা শুরু করলাম 12023 জনশতাব্দী এক্সপ্রেস ধরে। হাওড়া থেকে ট্রেনটি প্রতিনিয়ত দুপুর 2:05 রওনা দেয় পাটনা যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনের ডিটেল সম্বন্ধে আমার ডেসক্রিপশন বক্সে দয়া করে চোখ রাখবেন। জনশতাব্দী এক্সপ্রেস কিন্তু বেশ ভালোই চলে, যদিও আজকে আমাদের ট্রেনটা কিন্তু মোটামুটি 1 ঘন্টা বা তারও উপর লেট ছিল। কিন্তু সফরের আনন্দে কখন যে হাওড়া থেকে আসানসোল অবধি তার যাত্রা পূর্ণ করে ফেলেছিল সেটা কিন্তু টেরও পায়নি। শেষমেশ নামা হলো জোসিডি জাংশনে। ট্রেন চলে যাচ্ছে এবার ছেড়ে দিয়ে। ট্রেন যাবে পাটনার দিকে। তো মোটামুটি যা লেট ছিল সেটা খুব একটা মেকআপ হয়নি, তবে অসুবিধা হয়নি কোনো কিছু। কিন্তু এখানে ঠান্ডাটা বেশ ভালো আছে কলকাতার তুলনায়। এটা নামার পরই বোঝা যাচ্ছে বেশ। আমাদের গাড়ি বুক করা আছে, সেই গাড়ি আসবে আর কি বাইরে। যে কোনো স্টেশনে নেবেই স্টেশন থেকে খুব চট করে বিদায় জানাতে আমার মন থেকে ইচ্ছে করে না। তাই আমি সবসময় কিন্তু একটু ওভারব্রিজ থেকে আশপাশটা দেখে নিই। আপনারা এখন দেখছেন যেটা, সেটা হচ্ছে এখানকার পার্কিং স্লট। ওখানে যে পার্কিং স্লটটা দেখালাম আর কি, ওখানে নেবে আপনারা গাড়ি বুক করতে পারেন। আমরা বুক করে এসেছিলাম আর কি ট্রাভেলের মাধ্যমে। গাড়ি আমাদের হোটেলে ছেড়ে দিয়েছিল, কিন্তু বৈদ্যনাথ মন্দির আমরা কাল সকালে দর্শন করব। তবে আজ সন্ধ্যায় হোটেলে বসে থাকাটা কেমন যেন মন থেকে চাইল না। তাই চলে এলাম এখানকার বিখ্যাত ক্লক টাওয়ারের সামনে, যেটা এখানকার একটা ফেমাস ল্যান্ডমার্ক। আর এই ক্লক টাওয়ারের পাশেই থেকে যে বাবা বৈদ্যনাথ মন্দির যাওয়ার যে রাস্তাটা দেখছেন, সেই রাস্তাতে একটা ভ্যারাইটি মার্কেট পড়বে। তো রাতের বেলা আমরা ঘুরছি এখন আর কি। এখন বাজে 9:30, 9:45 বাজে। এখনও কিছু দোকানপাট খোলা আছে, যেহেতু আজকে 25শে ডিসেম্বর বলে আর কি। আর এইটা হচ্ছে, এই রাস্তাটা হচ্ছে বৈদ্যনাথ ধাম মন্দির যাওয়ার রাস্তা। বৈদ্যনাথ মন্দির যাওয়ার রাস্তা এটা দিয়ে সোজা যেতে হয় আর কি। এখন শীতকাল, আর শীতকালীন সমস্ত মিষ্টি ব্যঞ্জনগুলোর প্রতি কিন্তু একটা আলাদাই ইন্টারেস্ট থাকে সকলেরই। তাই আসুন একটু এক্সপ্লোর করে দেখাই যাক না। ये वाला 380 है, ये वाला अनारसा। ये कितने कितने का है किलो? ये 15 रुपये पीस, 15 रुपये किलो। এখানকার দোকানগুলোতে আনারসা সহ গাজক, রেউড়ি এবং নানান ধরনের মিষ্টি কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, যা আপনারা নিজেদের প্রিয়জনদের জন্য নিয়েও যেতে পারেন। मेरा नाम ओम कुमार है। अच्छा। मेरी दुकान का नाम बाबा तिलकुट है। ओके, आपके पास क्या क्या है अभी यहाँ पे? हमारे पास तिलकुट मिलता है। ये चीनी वाला तिलकुट होता है 280 रुपये के जी है। 280 ये रुपये। गुड़ वाला भी 280 रुपये के जी। ओके। इसमें मावा मिला हुआ, मावा इलायची के साथ मावा बना हुआ इलायची है। के साथ है। ये 360 रुपये के जी। अच्छा, और ये अनरसा होता है, चावल चीनी खोआ मिला के बनता है। ओके ओके। ये 240 रुपये के जी है। प्लेन वाला 160 अच्छा, ठंडा में एक सिर्फ मिलता है। ओके ओके। সকল মিষ্টিগুলোর মধ্যে এই আনারসার প্রতি আমার কিন্তু একটা আলাদাই ইন্টারেস্ট জন্মেছে। তাই আসুন দেখি কিভাবে একে বানানো হয়। नीचे हीट है, ये ठंडा है। ये ठंडा है। अच्छा अच्छा। ये वाला अभी क्या बन रहा है? ये मिल रहा है तिल की चीनी और तिल मिला रहा है। ठंडा के दिन में बहुत बढ़िया चीज़ है ये। सही।
এবার আসুন দেওঘরের খুব প্রসিদ্ধ রামেশ্বর সাহের প্যারা ভান্ডারকে একটু এক্সপ্লোর করা যায়। 60 रुपए किलो का है ये और ये बेस्ट क्वालिटी ये 400 रुपए किलो का है ये वाला जी 400 रुपये का। जी ये देखो पेड़ा ये देखो ভালো ভালো টেস্ট আছে আর কি। তো আমি যে কটাই দেখালাম আপনারা এখানে এসে ট্রাই করতেই পারেন। আমি এখন রাতের বেলা এসেছি, দিনের বেলা এলে কোয়ান্টিটি আরও হয়তো বেশি থাকবে। ये पेड़ा में जिसको स्वाद देखा है बिल्कुल स्वाद ये रहेगा ये दोगे तो तुम 100% शुद्धता के साथ में है और प्योर 100% शुद्ध चीज है আচ্ছা, দেওঘর আসবো আর প্যাঁড়া খাবো না, সেটা কি হয়? অসম্ভব। তাই তো আজকের দিনটা প্যাঁড়ার নাম করেই শেষ করলাম। পরের দিন সকালে হোটেল থেকে টোটো করে মাথাপিছু 20 টাকা খরচ করে চলে আসুন বাবা বৈদ্যনাথ মন্দিরের দর্শনে। তবে একটা কথা আমি জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু প্রত্যেক দিনই প্রচণ্ড ভক্তদের সমাগম ঘটে, তাই খুব সকাল সকাল মন্দিরে চলে আসবেন, না হলে কিন্তু বেলা বাড়লে এখানে প্রচণ্ড ভিড় বেড়ে যায়। আর সাথে অবশ্যই খাবারের জল রাখবেন এবং খুব বেশি কিন্তু পরিমাণে কোনো জিনিস ক্যারি করবেন না, তাতে কিন্তু অসুবিধাই হবে। তাহলে এবারে আসুন আমার সাথে মন্দিরে যাওয়া যাক। বৈদ্যনাথ মন্দিরের প্রবেশদ্বারগুলোর মধ্যে প্রধান হচ্ছে প্রধান দ্বার এবং পূর্বদ্বার। আমরা পূর্বদ্বার দিয়েই মন্দিরে প্রবেশ করলাম। যে লাইনটা আপনারা এখন ওপরে দেখছেন এটাই কিন্তু ভিআইপি লাইন। নর্মাল লাইনটা কিন্তু একদমই এর অপোজিট দিক থেকে, তবে একদম মন্দিরের কাছে গিয়ে এরা এক হয়ে যায়। তো এখানকার সিস্টেম হচ্ছে, হয় আপনি ভিআইপি কার্ড নিন, যেটা আমার হাতে আছে এরকম কার্ড পার হেড 300 টাকা করে পড়ে। এই কার্ড নিতে পারেন, আর না হলে জেনারেল লাইনে দাঁড়াতে হবে আপনাকে। জেনারেল লাইনে ভিড়টা অনেক বেশি থাকে, ভিআইপি লাইনেও ভিড় আছে অবশ্যই, এখনও 1.5-2 ঘন্টা লাগবে হয়তো। যত সকাল সকাল আসবেন, যত ভোর আসবেন, তত ভিড় কম থাকবে, একদম আপনারা ইজিলি চলে যেতে পারেন। এখন কিন্তু বাজছে সকাল 7:15, আর ভিআইপির জন্য এখন থেকেই লাইনটা একবার দেখুন। এইটা হচ্ছে ভিআইপি লাইনের মেন প্রবেশদ্বার, আর আমি এবার ভিআইপি লাইনে এন্ট্রি করে ফেলেছি। ভিআইপি এন্ট্রি পয়েন্টের কিউয়ের মধ্যখান দিয়ে গিয়ে আপনাদেরকে একটা হলের মাধ্যমে প্রবেশ করানো হয়, যেখানে 12টা কিউ লাইন থাকে। 12টা কিউ লাইন থেকে রাইট সাইডে যে স্টেপসটা দেখছেন আপনারা, সেই স্টেপসের মাধ্যমে স্কাইওয়াকের মাধ্যমে গিয়ে ডাইরেক্টলি আপনাদেরকে মন্দিরের প্রান্তরে ছেড়ে দেওয়া হয়। ভিআইপি টিকিট কেটেও আমরা কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা লাইন দিয়ে আছি। আর মানে যত বেলা বাড়ছে তত ভিড়টাও বাড়লো আর কি। যারা জেনারেলে আসবেন তারা কিন্তু খুব সকাল সকাল আসবেন, খুব ভোরবেলা আসবেন, কারণ ভিআইপি টিকিট কেটে 300 টাকা দিয়ে টিকিট কাটার পরেও 3 ঘন্টা লাইন দিয়ে কিন্তু আপনাদেরকে মন্দিরে প্রবেশ করানো হবে। এখন আমরা মন্দিরে মানে এখন যেটাকে একটা স্কাই ওয়াক বলা যায় আর কি, সিঁড়িতে উপর, এটাই মনে হয় লাস্ট স্টেপ। এরপরে ডাইরেক্ট হবে মন্দিরের দিকে আর কি। তো এখানে আসতেই 2.5 ঘন্টার ওপর টাইম লেগে গেল কিন্তু আমাদের। তো যারা জেনারেলে আসবেন তারা হাতে টাইম নিয়ে আসবেন, আর সাথে জল টল রাখবেন অতি অবশ্যই আর কি। বাচ্চা থাকলে মেজারমেন্ট নিয়ে আসবেন স্যার। হিন্দু শাস্ত্র অনুযায়ী বৈদ্যনাথ ধাম হচ্ছে ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম। বৈদ্যনাথ মন্দির চত্বরে প্রধান বৈদ্যনাথ মন্দির ছাড়াও
আরও 21টি মন্দির আছে। হিন্দু পুরাণ অনুসারে রাবণ ছিল ভগবান শিবের পরম ভক্তের মধ্যে একজন। তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে শিবকে নিয়ে যাচ্ছিল লিঙ্গরূপে। কিন্তু অপরদিকে শিবপুত্র গণেশের ছলনাতে রাবণ সেই শিবলিঙ্গকে আর নিয়ে যেতে পারেনি তার লঙ্কায়। তাই সেই থেকেই সেই শিবলিঙ্গটি এই বৈদ্যনাথ নামে আবির্ভূত হয় সকলের সামনে। প্রতি বছর শ্রাবণ মাসে এই বৈদ্যনাথ ধামে লাখ লাখ তীর্থযাত্রী সুলতানগঞ্জ থেকে জল এনে শিবলিঙ্গে অর্পণ করেন, যা আবার শ্রাবণী নামেও পরিচিত। একটা কথা মানতে হবে, এতক্ষণ ধরে যে আমরা লাইন দিচ্ছি 3 ঘন্টা ধরে, কিন্তু এখানে যে অ্যাটমসফিয়ারটা একদম কিন্তু পুরো ভক্তিরসে ভরপুর একদম, তাই না? আর মুহূর্তের জন্য কিন্তু এ বোর ফিল হয়নি আর কি, তাই না? আর এখন শীতকাল আছে, সেটা ঠিক আছে, গরমকাল হলে হয়তো গরম হবে সেটা অবশ্যই, কিন্তু ওইটা কিন্তু মনে হয়নি একবার দেওয়ার জন্য। শেষমেশ এসে পৌঁছেছিলাম একেবারে বাবার মুখ্য দ্বারে, কিন্তু ভিতরকার দৃশ্য আমি ক্যামেরাবন্দি না করতে পারায় খুবই দুঃখিত। তবে আমি আমার একটা সাজেশন রাখতে চাই যে লাইন মেনটেনিং এবং বাকি সকল নিয়মাবলী ঠিকঠাক থাকলেও মুখ্য দ্বারে প্রবেশ করার পর একটা অতি ভীষণ মাত্রার ক্যায়োটিক সিচুয়েশন ফেস করতে হয় সকলকে, যেখানে কিছু সময় হয়তো পদপিষ্ট হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তাই প্রশাসন থেকে এই দিকটার দিকে একটু নজরদারি করাটা অত্যন্ত আবশ্যক বলে আমার মনে হয়েছে। তবে শেষমেশ এই কথাই বলবো যে সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে লাখ লাখ তীর্থযাত্রীর মনের ভক্তির পবিত্রতার মেলবন্ধনে আবদ্ধ হয়ে চিরকালই শ্রী শ্রী বৈদ্যনাথ ধাম নিজের ঔজ্জ্বল্যে আমাদের সকলকে আশীর্বাদ করে যাবেন এবং পরবর্তী প্রজন্মের জন্য নিজের অস্তিত্বের স্বীকারোক্তি প্রদান করে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আজ সকাল থেকেই কিছু খাওয়া হয়নি, তাই গরমাগরম পরোটার সাথে তরকারি যেন অমৃত মনে হচ্ছিল। ব্রেকফাস্ট সেরে নিয়ে তাড়াতাড়ি একটুখানি মন্দিরের প্রান্তরের বাইরের যে দোকানগুলো আছে সেগুলোকে ঘুরে নিচ্ছিলাম। আপনারা এখান থেকে নানা রকম জিনিস কিনে নিয়ে যেতেই পারেন। দেখতে দেখতে বিকেল গড়িয়ে আসছিল, আর আমি এবারে চলছিলাম শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত নওলাখা টেম্পেলে। বৈদ্যনাথ ধামের সাথে সাথে আপনারা এই যে নওলাখা মন্দির আছে না, যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা অতি অবশ্যই আসার চেষ্টা করবেন। এটা লোকালের মধ্যে পড়ে, মেন শহর থেকে মাত্র 5-6 কিলোমিটার ডিস্টেন্স আর কি। আপনারা যদি গাড়ি বুক করে থাকেন ট্যুরের মাধ্যমে, তাহলে ওনারাই নিয়ে যাবেন। আর যদি গাড়ির মাধ্যমে না আসেন, যদি মানে নিজেরাই আসেন, তাহলে অতি অবশ্যই এটা নিজের মেনের মধ্যে রাখবেন। মন্দিরটা খুব সুন্দর, আমি এখনও ভেতরে ঢুকিনি, বাইরে থেকে বেশ ভালো লাগছে, যেতে ইচ্ছে করছে, গিয়ে দেখাচ্ছি। এন্ট্রি গেট থেকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই বেশ এক আভিজাত্যপূর্ণ কাজের ছোঁয়া আপনাদের সকলের চোখে পড়বেই। আবার মনে করিয়ে দিই, মন্দির প্রান্তরের ভেতরকার ছবি মানে একদম ভগবানের ছবি, কিন্তু আপনারা না ছবি না ভিডিওগ্রাফি কোনোটাই তুলতে পারবেন না।
এখন যাচ্ছিলাম নন্দন পাহাড়ের উদ্দেশ্যে, তবে যাওয়ার পথে পড়বে একটা বড় সৎসঙ্গ আশ্রম। এখানে এলে বেশ কিছুটা সময় মূল্যবান বাণী এবং প্রবচনের মাধ্যমে কাটাতে পারেন, ভালোই লাগবে। পরবর্তী চলে এসেছি নন্দন পাহাড় পর্যটন কেন্দ্রে। নন্দন পাহাড় হচ্ছে একটা হিলটপ এরিয়া, বিশেষত বিখ্যাত এখানকার নন্দী মন্দিরের জন্য, যেটায় আমরা একটু পরেই যাব। একটা সুন্দর পার্কও আছে। মাথাপিছু 20 টাকা টিকিটের বিনিময়ে আপনারা এই পার্কে আসতেই পারেন। এই পার্কের থেকেই কিন্তু আপনারা সানসেট এবং সানরাইজ দুটোরই ভিউ পয়েন্ট পেয়ে যাবেন, আর সেই দৃশ্য কিন্তু সত্যি চোখে লাগার মতন। আপনারা সপরিবারে এলে অতি অবশ্যই ঘুরে যেতে পারেন, বিশেষত যদি সাথে বাচ্চারা থাকে তাহলে তো অতি অবশ্যই ঘুরে যাওয়া দরকার। বাচ্চাদের জন্য এই পার্কে অ্যামিউজমেন্টের বেশ কিছু রাইডসও আছে, যেগুলো আলাদা করে টিকিট কাটতেই হবে। নন্দন পার্ক থেকে কয়েকটা সিঁড়ি ওপরে উঠলেই আপনারা পৌঁছে যাবেন এই নন্দী মন্দিরে। আর সন্ধেবেলার এই মন্দিরের পরিবেশটা সত্যি অমায়িক ছিল। পুরাণ মতে লঙ্কারাজ রাবণ এখানকার শিবধামে জোর করে ঢুকতে যাওয়ায় দ্বাররক্ষী নন্দী রাবণকে আটকে রাখেন। তাতে ক্ষুব্ধ হয়ে রাবণ নন্দীকে এই পাহাড় থেকে ছুঁড়ে নিচে ফেলে দেয়, আর সেই থেকেই এই পাহাড়কে আবার নন্দী পাহাড়ও বলা হয়ে থাকে। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই। আর যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে হ্যাঁ, এটা ছিল প্রথম এপিসোড। সেকেন্ড এপিসোডে আপনারা যা যা দেখবেন তার একটা ভিজুয়াল এক্সাম্পল আমি এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। যেভাবে এলাম আর কি, একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চারের মাধ্যমে, এইভাবে হয়তো অনেকেই আসেন না বা অনেকে হয়তো দেখাননি এর আগে। এবার এই যে আপনাদেরকে ওপরটা দেখিয়ে দিচ্ছি, এরমভাবে আসতে হবে আর কি। 3-4টে স্টেপ আছে, বেশি প্যানিক হওয়ার দরকার নেই। নিচে থেকে যখন আমরা উঠছিলাম অনেকেই বলছিলেন যে সাবধানে যাবেন, ওখানে খুব বাঁদর আছে পুরো রাস্তাটাতে, কিন্তু বাঁদরের কোনো দেখা পাওয়া যায়নি। তবে হ্যাঁ, এই যে পুঁছিয়ে বাচকার দল আছে এদের থেকে খুব সাবধান থাকবে। প্রতি মুহূর্তে এসে পা ধরছে, হাত ধরছে আর টাকা চাইবে। ওই দেখুন কীভাবে উঠছে, দেখুন ওই দেখুন, ওই দেখুন, এরা একদম অভ্যস্ত, ডেলি এক্সপিরিয়েন্স করে আর কি এখান থেকে উপরে যাওয়া। এই চতুর্দিকে প্রচণ্ড পরিমাণে বাঁদর আছে। কিছু কিছু বাঁদর একটুখানি ডেসপারেট হয়ে যাচ্ছে আপনাদের ব্যাগ ছিনিয়ে নেওয়ার জন্য আর কি।